আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন। বুধের একদিন পরে সূর্য রাশি পরিবর্তন করবে। ফেব্রুয়ারি মাসের 11 তারিখে বুধ রাশি পরিবর্তন করছে, আর 13 তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে। এবং তিনটি গ্রহ, বুধ, সূর্য, শনি, এই তিনটি গ্রহ কুম্ভ রাশিতে একসাথে অবস্থান করবে। আর এর কি প্রভাব মকর রাশির উপর পড়বে এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তো শনির সাথে যখন সূর্যের যুতি হয় কিংবা সূর্যের সাথে শনির সমসপ্তম যোগ তৈরি হয়, সে সময় শনি বিশেষভাবে প্রভাবিত হয়ে যায়। অর্থাৎ শনির বলে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, চেষ্টা বলে। সমসপ্তম যোগ যখন তৈরি হয়, যখন সূর্যের সামনে শনি চলে আসে, তখন শনির চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়, শনি কিন্তু বক্রি হয়ে যায় তখন। এবার যুতি তৈরি হচ্ছে, তাহলে সূর্য কিন্তু নিজে প্রভাবিত হবে না, শনিকেই প্রভাবিত করে দেবে, শনির বলে বৃদ্ধি করে দেবে এই সময়। তো এই পরিবর্তনের কি প্রভাব মকর রাশির উপর পড়বে এই বিষয়ে আজকে ধাপে ধাপে আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এই আলোচনা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। সূর্য আর শনির মাঝখানে বুধের অবস্থান, এখানটাতে কিন্তু অনেক কিছুই উঠে আসছে, একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসছে। কারণ সূর্য আর শনি যখন অবস্থান করে, এটা কিন্তু পরস্পরের বিপরীত। আর এর মাঝখানে বুধের অবস্থান। সূর্য হচ্ছে কি পিতার কারক, আত্মার কারক। সূর্য হচ্ছে তেজ, সূর্য হচ্ছে আলো, সূর্য হচ্ছে প্রশাসন সত্তা, সূর্য হচ্ছে রাজা। আর অপরদিকে শনি হচ্ছে কর্মের দেবতা, অনুশাসন প্রিয়, কর্মফলদাতা। এবার সূর্য আর শনির সাথে যখন সম্পর্ক তৈরি হয়, তখন কিন্তু সবথেকে বেশি মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়। কারণ শনি সবসময় মাইন্ডটাকে নিচুর দিকে নিয়ে যায়। যেমন আমি ওনার যোগ্য না, আমি কিভাবে ওনার সাথে মিশবো, এই যে একটা নেরো মাইন্ড, নিচু মাইন্ড নিয়ে চলে আসে শনি। শনি সবসময় নিচু জিনিসটাকে বুঝায়। আর সূর্য হচ্ছে রাজা, তো সূর্য সবসময় কিন্তু এই জিনিসটাকে বুঝাবে যে আমি কেন তার সাথে মিশবো, সে তো আমার যোগ্য না। তো শনি আর সূর্যের যখন জুতিটা তৈরি হয়, তখন এরকম কিন্তু নেগেটিভ জিনিসটা উঠে আসে মনের মধ্যে, অর্থাৎ এই ইগোটা সবসময় কিন্তু উঠে আসে। এবার বুধ শনির যেরকম পরম মিত্র, সেরকম আবার সূর্যেরও পরম মিত্র। বুধ হচ্ছে বাণীর কারক, চতুরতার কারক, ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক। যে কোনো পরিস্থিতিকে বুধ কিন্তু ম্যানেজমেন্ট করে, ম্যানেজমেন্টের ক্ষমতা বুধের মধ্যে প্রবল থাকে। এবার সব থেকে ভালো জিনিসটা উঠে আসছে যে সূর্য আর শনির মাঝখানে বুধ। বুধ এবার তার ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা এই সূর্য আর শনির দূরত্বটাকে কম করাবে। অর্থাৎ সূর্য আর শনির যে পরিস্থিতিটা তৈরি হবে, তার মাঝখানে যে সমতাটা, এই সমতাটা বজিয়ে রাখবে হচ্ছে বুধ। তো এই সময়কালে আবার সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। শতবিশা নক্ষত্রে থাকবে রাহুর নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো যাই হোক, প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কে তুলে ধরবো, সূর্যের কী প্রভাব পড়বে মকর রাশির ক্ষেত্রে সম্পূর্ণভাবে এটা তুলে ধরবো আর কি। তো সূর্য হচ্ছে মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি। তো অষ্টম ঘর থেকে আমরা কি দেখি? সংঘর্ষ জিনিসটাকে দেখি। তবে এটা ভুললেও চলবে না যে অষ্টম ঘর শুধু সংঘর্ষের জন্য তৈরি হচ্ছে, সেটাও না। অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান জিনিসটাকে দেখা হয়, রিসার্চ জাতীয় বিদ্যাকে দেখা হয়, গোপন জিনিসটাকে দেখা হয়, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক জিনিসটাকে দেখা হয়, আকস্মিক ধনসম্পত্তি লাভ জিনিসটাকে দেখা হয়, এবং তার সাথে দেখা হয় পরিবর্তন জিনিসটাকে, বিদেশ জিনিসটাকেও দেখা হয়। অষ্টমপতি সূর্য রাশির অধিপতির সাথে অবস্থান করছে দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। শনির এটা মূল ত্রিকোণ রাশি, এবং বর্তমানে শনি সম্পূর্ণ অন্য মুডে রয়েছে, মার্গী অবস্থায় রয়েছে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে, এবং মার্গী অবস্থায় রয়েছে রোহিণী নক্ষত্রে। আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে রাশির উপর, এবং দুই গুরুর সাপোর্ট পাচ্ছে মকর রাশি। দুই গুরুর দৃষ্টি আবার ভাগ্যের ঘরে পড়ছে। আর ভাগ্যের ঘরে অবস্থান করছে যে কেতু, কেতুর দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। আবার ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে বক্রী অবস্থায়। এই ফেব্রুয়ারি মাসে আবার মঙ্গল মার্গী হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, এবং মঙ্গলের দৃষ্টিও রাশির উপর থাকছে। এবার রাশির অধিপতি সূর্যের সাথে অবস্থান করছে। তো সূর্যের সাথে শনির অবস্থানে বিপরীত পরিস্থিতি তৈরি হয়, এটা ঠিক। সূর্য যদি আলো হয়, তো শনি হচ্ছে অন্ধকার।
তবে এর মাঝখানে যে বুধের অবস্থান, এই বুধ এখানটাতে একটা মধ্যস্থতার ভূমিকা পালন করবে এবং বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, রাশির অধিপতির সাথে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে, এটাও একটা ভালো রাজ্য। অর্থাৎ সূর্যের আর বুধের অবস্থানে অনেক দিক থেকে লাভ পাবে এই মকর রাশি, আবার অনেক দিক থেকে ক্ষতিরও সম্ভাবনা থাকছে এই বুধ সূর্য আর শনির এই অবস্থানে। তবে যে ক্ষতিটা একটা আশঙ্কা করা হচ্ছিল এই মুহূর্তে, সেটা কিন্তু থাকবে না, এই কারণে যে দুই গুরুর আশীর্বাদে মকর রাশি কিন্তু সংঘর্ষের মধ্যেও মকর রাশি এই সময় যথেষ্ট এগিয়ে যাবে। তবে সংঘর্ষ তো থাকবেই, কিছু কিছু দিকে নেগেটিভ প্রভাব থাকবে, কিন্তু গুরুর যখন আশীর্বাদ পেয়ে গেছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে, শুক্র উচ্চ অবস্থায় রয়েছে তার আশীর্বাদ পাচ্ছে, তাহলে আর কি চাই? যত রকম সমস্যা আসুক মকর রাশি ঠেলে ঠুলে চলে যাবে, কিন্তু সিস্টেমে থাকতে হবে। বুধ হচ্ছে বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক। দ্বিতীয় ঘর হচ্ছে কি বাণীর ঘর, আত্মীয় স্বজনের ঘর। বুধ বাণীর কারক, আত্মীয় স্বজনের ঘরে এই সময়কালে একটা দীর্ঘদিন ধরে যদি কোনো পৈতৃক সম্পত্তিজনিত বিবাদ হয়ে থাকে, তাহলে তার সুষ্ঠু মীমাংসা একটা কোনো মধ্যস্থতা হবে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা। অর্থাৎ মকর রাশির এদিক থেকে যথেষ্ট লাভ হবে। যে বহুদিন ধরে হয়তো পৈতৃক সম্পত্তি বা কোনো জায়গা জমির একটা বিবাদ ছিল আত্মীয় স্বজনদের মধ্যে, তার একটা সুষ্ঠু মীমাংসা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা এই সময় হতে যাচ্ছে। বা এমন কোনো একটা সমস্যা আত্মীয় স্বজনদের মধ্যে রয়েছে যেটা বিগত দিনে মকর রাশি ভোগ করে আসছিল, কারণ 7.5 পিরিয়ডে কোনো আত্মীয় স্বজনদের সাথে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল মকর রাশির, যাতে মকর রাশির জাতক জাতিকাদের কোনো নিচু মনোভাব বা নিচু দৃষ্টিতে দেখা, এই যে একটা পরিবেশ যেটা আত্মীয় স্বজনরা মানে তৈরি করেছিল মকর রাশির উপর, সেই ক্ষেত্রে কিন্তু একটা মিল মহব্বতের জায়গায় এই সময় উঠে আসছে, কোনো একটা সুষ্ঠু মীমাংসা হবে কোনো থার্ড পার্টির দ্বারা। বুধ এখানটাতে একটা ম্যানেজমেন্টের ভূমিকা যথেষ্ট পালন করবে, তাতে মকর রাশি যথেষ্ট লাভবান হবে। তবে সবার ক্ষেত্রে যে এটা হবে সেটাও না। চাই যে গ্রহগুলোকে নিয়ে আলোচনা করছি, দেখো এই গ্রহ সূর্য শনি বুধ খারাপ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু অনেক ধরনের অশান্তিরও পরিবেশ তৈরি হয়ে যাবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে বলবো যে মুখের বাণীকে যথেষ্ট কন্ট্রোল রাখতে হবে, কারণ রাশির অধিপতির সাথে অবস্থান করছে, অর্থাৎ নিজের মুখের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের। সূর্য ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মাত্র 5 দিনের জন্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। মঙ্গল হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতিও ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করেছে। তো এই সময়কালে যে অশান্তির পরিবেশ বা শত্রুরা যেভাবে একসময় হ্যাকেল করেছে এই মকর রাশিকে, তার একটা কিন্তু মীমাংসার পরিবেশও এই সময় তৈরি হচ্ছে, এবং এই সময় মকর রাশি যথেষ্ট এগিয়ে থাকবে শত্রুদের দিক থেকে। হাজার চেষ্টা করলেও মকর রাশিকে থামিয়ে রাখা মুশকিল, কারণ গুরুর আশীর্বাদ, দুই গুরুর আশীর্বাদ, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের আশীর্বাদ পেয়ে যাচ্ছে। অর্থাৎ ভাগ্যের সঙ্গ মকর রাশি যথেষ্ট পাবে, কারণ ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে, আর ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং শনির সাথে অবস্থান করছে এবং সূর্যের সাথে অবস্থান করছে। যেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, সেরকম আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। তবে এই সময়কালে মকর রাশিকে যথেষ্ট ঠান্ডা মাথায় কোনো রকম বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এবং যেটা করবে সেটা নিজের প্ল্যান মাফিকই করতে হবে। কোনো কাজ করার আগে রুট ম্যাপ তৈরি করে নিতে হবে, তাহলে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো হবে। এই সময় যারা আবার সরকারি টেন্ডারের কাজে জড়িত রয়েছেন বা কোনো ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কালে বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, এটা ঠিক। এই সময় আবার খরচাপাতিও বৃদ্ধি হবে, তবে ইনকাম আবার যথেষ্ট থাকবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হবে। যে জায়গা জমিগুলো বিক্রি হচ্ছিল না একসময়, এরকম একটা মধ্যস্থ কোনো ব্যক্তির দ্বারা সেগুলো সম্ভব হবে। কোনো টেন্ডার পাওয়া যাচ্ছিল না, কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা টেন্ডার লাভ করা যাবে। বা কোনো জায়গায় মাল সাপ্লাই দেওয়ার কথা ছিল, সেই জায়গাতেও কোনো রকম একটা ব্যক্তির কোনো একটা তৃতীয় ব্যক্তি দ্বারা অনেক কাজ এই সময় হবে। সরকারি কাগজপত্র বা কোনো ঠিক হচ্ছিল না, এরকম কাজও কিন্তু এই সময় হবে কোনো একটা থার্ড পার্সন দ্বারা। এই সময়কালে খরচাপাতি হবে। যে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্য অবস্থান করছে, বিশেষ করে খরচাপাতি বাড়বে সেই সমস্ত আবার পিতামাতাদের, যাদের ছেলেমেয়েরা কোনো সঙ্গীত চর্চা বা নৃত্য চিত্র এই সমস্ত দিকে যারা জড়িত রয়েছেন, কোনো সঙ্গীতের যন্ত্রপাতি কিনা বা চিত্রে ছবি আঁকার জিনিসপত্র কেনা,
এরকম ক্ষেত্রে কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রে যারা রয়েছেন তাদের কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং এই সময়কালে মনকে শান্ত রাখার মানে আরও একটা আমি ভালো কথা বলছি, সেটা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে গান শুনতে হবে মাঝে মধ্যেই, একটু গান শোনা। যাদের ধনিষ্ঠা নক্ষত্র বিশেষ করে তাদেরকে বলছি গান শুনবেন, বা যেটা পছন্দ আর কি, যে কোনো ইনস্ট্রুমেন্ট। যদি কেউ ছবি আঁকা পছন্দ করে তো একটু ছবি আঁকবেন, তাহলে কিন্তু মাইন্ড যথেষ্ট ফ্রেশ থাকবে এবং একাগ্রতা জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সময়কালে বিশেষ সাবধানে থাকতে হবে। কাগজপত্র সই করার আগে হাজারবার চিন্তা ভাবনা করেই কিন্তু সই করতে হবে। এবং শত্রুপক্ষের সাথে কোনো রকম বাগ বিবাদে জড়িত হওয়া যাবে না। শত্রু যদি কিছু বলে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে হবে। তবে শত্রু কিছু ক্ষতি করতে পারবে না এ সময়। এবং নিজের কাজকে যতক্ষণ পর্যন্ত বুঝে নেওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত কাউকে পেমেন্ট করা যাবে না। তৃতীয় ব্যক্তির কথায় কাজ হলো না, পেমেন্ট করে দিলাম, তারপরে অন্য কথা, সেগুলো কিন্তু করা যাবে না এই সময়। নিজের কাজকে বুঝে নিয়েই কোনো কাজ করতে হবে। এরপরে 19 তারিখ থেকে সূর্য অবস্থান করবে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত শতবিশা নক্ষত্রে। এবার অষ্টমপতি সূর্য রাহুর নক্ষত্রে অবস্থান করবে। আর ওদিকে রাহু শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আবার অবস্থান করছে। আর রাহু অবস্থান করছে শুক্রের সাথে, শুক্র উচ্চ অবস্থায় রয়েছে। শুক্রও কিন্তু শনির নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে। আর অপরদিকে রাশির অধিপতি এই শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে এই সময়। এই সময়খানে মধ্যস্থতার ব্যাপারও উঠে আসছে। যারা কথাবাচক হিসাবে কাজ করছে, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, বা সেলসের কাজে যুক্ত রয়েছেন, বা বিমা সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, এলআইসি হোক বা কোনো ইন্স্যুরেন্স হোক, কোনো ফাইন্যান্সের কাজে যারা যুক্ত রয়েছেন, এই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আকস্মিক অর্থলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। কারণ এই সময় রাহু আর শুক্রের জুতি ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে। আর ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। যেখানটাতে রেভিনিউ ব্যাপারগুলো চলছে, টাকা পয়সার লেনদেন, সেই সমস্ত জায়গায় কিন্তু কাজকর্ম যথেষ্ট ভালো হবে। এবং কর্মক্ষেত্রে যেরকম ছোটোখাটো পরিবর্তন রয়েছে সেরকম আবার ছোটোখাটো যাত্রাও রয়েছে। যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের কাজ, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। তবে এই সময়কালে বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো রকমভাবে কোনো বেআইনি পথে ইনকাম করা কিন্তু যাবে না। প্রশাসনের দিক থেকে ঝুটঝামেলা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যদি কোনো রকম প্রশাসনের ঝুটঝামেলা থাকে তাহলে কিন্তু নিজেকে সবসময় এদিক থেকে সংযত রাখতে হবে। কোনো সরকারি উচ্চপদস্থ লোকেদের সাথে বাগবিতণ্ডায় ভুল করেও জড়িত হওয়া যাবে না। এবং তার সাথে নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এ সময় কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আসক্তি আসবে। কারণ রাহু কিন্তু তামসিক গুণটাকে প্রকাশ করবে, আর শুক্র হচ্ছে সুখভোগের জায়গা। আর নক্ষত্র, যে নক্ষত্র শতবিশা, এতে রাজা স্বয়ং সূর্য হচ্ছে রাজা। তো সূর্য এই নক্ষত্র অবস্থান করা মানে তার মধ্যেও কিন্তু এই গুণটা চলে আসবে। অতএব নিজের চরিত্রের দিকে যথেষ্ট সাবধান। তবে জীবনসাথী যে কর্ম, যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকে, সেই কর্মে আবার উন্নতির যোগ রয়েছে। এরপরে মার্চ মাসের 4 তারিখে সূর্য অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং এই সময় আবার শনিও কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাশির উপর থাকছে। অর্থাৎ যে কাজগুলো বললাম সেই কাজগুলোর কিন্তু যথেষ্ট ভালো গতি চলে আসবে। দীর্ঘকালীন ধরে যে কাজগুলো চলছিল, যার কোনো লাভের মুখ দেখতে পাবে কি পাবে না, এরকম যেটা শঙ্কায় ছিল এই মকর রাশির বহু জাতক জাতিকারা, তাতে কিন্তু যথেষ্ট আবার লাভ জিনিসটাকে দেখতে হবে। যারা বড় বড় প্রজেক্টের কাজ করছেন, বড় বড় বিল্ডিংয়ের কাজ করছেন বছরের পর বছর দীর্ঘদিন ধরে, কিংবা বড় ব্রিজের কাজ করছেন বছরের পর বছর, সেই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে লাভের সংকেত দেখা যাচ্ছে। এবং এই সমস্ত কাজের সাথে যারা আবার জুড়ে রয়েছে, সেটা লেবার সংক্রান্ত হোক বা মাল সাপ্লাই সংক্রান্ত হোক বা বিশেষ, তারাও কিন্তু বিশেষভাবে এই সময় লাভবান হবে। এবং যাদের বিল আটকে পড়ে রয়েছে বহুদিন ধরে, সে সমস্ত বিলগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়কালে শিক্ষার দিক থেকেও আবার যথেষ্ট উন্নতি, যথেষ্ট এগিয়ে থাকবে শিক্ষার দিক থেকে। যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, যারা আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষা লাভের জন্য, বা শিক্ষাকে যারা নিজের পেশা হিসাবে বেছে নিয়েছেন, যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার এই সময়কালে যথেষ্ট নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে।
এবং নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। টাইম টু টাইম খাওয়া দাওয়া এগুলো করতে হবে। এ সময় যারা চোখের অসুখে ভুগছেন, ত্বকজনিত সমস্যায় ভুগছেন, মাইগ্রেন সমস্যায় ভুগছেন, এগুলো কিন্তু দেখা দিতে পারে। তো যাই হোক, এই সময়কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যে সমস্ত দিক সেগুলো তো তুলে ধরলাম। এবার সাবধানের দিক, সেটা হচ্ছে সূর্য আর শনির জুতি, পিতার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পিতাকে কোনো সময় অসম্মান করা যাবে না। এবং মকর রাশির সেই সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্য বলছি, যাদের পিতামাতারা বয়স্ক, তাদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এ সময় যারা কিডনিজনিত অসুখে ভুগছেন, হৃদয়জনিত অসুখে ভুগছেন, রক্তচাপে ভুগছেন, তাদের দিকে বিশেষ খেয়াল রাখবেন। এবং বৃদ্ধ পিতামাতাকে কোনো সময় বাথরুম হোক বা টয়লেটে যেতে হোক, কোনো সময় একা ছাড়বেন না, তাহলে কিন্তু অস্থিভঙ্গেরও ব্যাপার থাকছে। অতএব এদিকে সাবধান। কোনো রকম বেআইনি পথে যাওয়া যাবে না, কোনো রকম প্রশাসনের ঝুট ঝামেলায় এই সময় জড়িত হওয়া যাবে না। যে কাজটা করতে হবে সেটা লিগালি করতে হবে এবং কাগজপত্র দেখে বারবার একটা কথা বলছি, মুখের কথায় কাউকে বিশ্বাস করা যাবে না। যা গেছে চলে গেছে, কিন্তু এই সময়টা প্রশাসনিক কোনো যদি কাগজপত্র সামনে আসে, সেটা যদি না পড়তে পারেন, না বুঝতে পারেন, অন্য লোকের বা অন্য ব্যক্তির সাহায্য নিয়ে সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ করবেন। ওই বললো মুখের কথায় সই করে দিলাম, ঝামেলা শেষ, এগুলো করলে কিন্তু বিপদ হবে। এদিকে যথেষ্ট সাবধান। মোট কথা, কর্মক্ষেত্রে যেটা করতে হবে সেটা লেখাপড়ি করেই করতে হবে। যে কোনো মধ্যস্থতা যদি ব্যক্তিও আসে, তার মুখের কথাতেও কাজ হবে না, তার কাছ থেকেও প্রয়োজন পড়লে লিখে নিতে হবে যে আমার এই কাজের জন্য এই সুবিধা সে নিবে। এরকম জিনিসটা অবশ্যই করতে হবে। যেটা করতে হবে সেটা লেখাপড়ি করেই করতে হবে, তাহলে যথেষ্ট লাভের সন্ধান পাওয়া যাবে। এবং মনের মধ্যে কোনো রকম এই সময় ইগো ভাবটা নিয়ে আসা যাবে না, অহংকার জিনিসটা নিয়ে আসা যাবে না। এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে মকর রাশির বলি সূর্যদেবকে অর্ঘ্য দিতে। সূর্য হচ্ছে অষ্টমপতি সূর্যকে অর্ঘ্য দিতে হয়। এবার রত্ন ধারণ করা উচিত না, সূর্যের রত্ন, তবে সেটা আমরাও দিই যেখানটাতে প্রয়োজন হয়, সেখানটাতে সূর্যের রত্ন আমরাও বলি। যদি যেরকম কারো জন্মছকে হয়তো সূর্য রাহুর জুতি পড়ে রয়েছে, এবার সেখানটাতে রাহু সূর্যকে গ্রাস করে ফেলেছে, কাজ করতে দিচ্ছে না, সেই ক্ষেত্রে সূর্যকে বল দেওয়ার জন্য আমরা সেই সময় আবার রত্নরও কথা বলি। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি আজকের এই আলোচনাটি সত্যিই ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা দীর্ঘদিন ধরে দেখছেন তাদের কাছে বিশেষভাবে বলবো যে নিজের ভেবেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।